নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিগত এক দশকে প্রায় অনেকটাই পরিবর্তিত হয়েছে। শাসক এবং বিরোধী, এই শাসক বিরোধী দলগুলির মধ্যে একটা আমূল পরিবর্তন এসছে, এজেন্ডার পরিবর্তন হয়েছে। আজকে আমরা এই রাজনীতির বিষয়কে কেন্দ্র করে ত্রিপুরা একটি নতুন ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যাওয়া রাজনৈতিক দল আরএলডি অর্থাৎ রাষ্ট্রীয় লোক দল কিভাবে তাদের সংগঠন বিস্তারের কাজ শুরু করেছে, সমস্তটা বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন রাষ্ট্রীয় লোক দলের ত্রিপুরার যিনি প্রদেশ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন, কিছুদিন আগেই ওনাকে দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে, মনীন্দ্র রিয়াং মহোদয় আমাদের সাথে রয়েছেন। প্রথমে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। প্রথমত, নবনির্বাচিত সভাপতি হিসাবে আপনাকে যখন দায়িত্ব তুলে দেওয়া হলো, সাংবাদিক সম্মেলন করা হলো, সেখানে আমরা উপস্থিত ছিলাম। দলের দায়িত্ব পাওয়ার পর এখনো পর্যন্ত কি কাজ করার পরিকল্পনা থেকে আপনারা মাঠে নেমেছেন? প্রথমত আমি যখন এই প্রদেশ সভাপতির দায়িত্ব নিলাম তারপরের থেকে আমাদের বিভিন্ন এলাকায় আমাদের এই রাষ্ট্রীয় লোক দলের মহিম উদ্দেশ্য, করণীয় এবং ভবিষ্যতের আমাদের চিন্তা ভাবনা, এইগুলি নিয়ে আমরা ছোট ছোট প্রোগ্রাম করি এবং সেটাতে মোটামুটি আমরা যেভাবে চাইছিল সেভাবে সেই আকারে প্রোগ্রাম করার পরও কিছুটা সাড়া আমাদের আছে। সাড়া আছে বলেই আমাদের একটা বিশ্বাস, আমরা যাতে ত্রিপুরাতে অন্যান্য পলিটিক্যাল পার্টি এখন যাই কিছু করুক, বিভিন্ন তারা ক্ষমতায় আছেন, কেউ ক্ষমতায় নাই, আগে ছিল এখন নেই, এবং এটা নিয়ে আমাদের আলোচনা করার কোনো কিছু নেই। আমরা প্রথমেই আরএলডির শব্দটা মানে রাষ্ট্রীয় লোক দলের মূল উদ্দেশ্য হলো প্রপার ডিস্ট্রিবিউশন, মানে সমান্তরালভাবে মানুষের কাছে কথা পৌঁছে দেওয়া, ডেভেলপমেন্টের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা সমান্তরাল কথাটা সবসময় সামনে রাখবো। এখানে কোনো স্বজন পোষণ থেকে শুরু করে কোনো জাতি, কোনো বিজাতি সেরকমভাবে কোনো প্রশ্ন থাকবে না আমাদের মধ্যে। হ্যাঁ, আমরা বৃহৎ আকারে কোনো পরিবর্তনের কথা বা এখন যেভাবে চলছে আমরা মনে করি, পার্টি মনে করে যে বর্তমানে রাজ্যের, আমি শুধু রাজ্যের কথা বলছি না, সারা ভারতবর্ষের কথা বলছি, জাতীয় সংহতি আছে বিপন্নর পথে আমাদের, কারণ এটাই সবচেয়ে মানুষের কাছে উন্নয়নের অন্তরায় হয়। মানে এই ধরনের যে সমস্ত কিছু মানুষের কাছে যাওয়া, বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে উন্নয়ন, ডেভেলপমেন্ট, এটাতে অনেক কিছু ক্ষতিকারক। ত্রিপুরার কথা, ত্রিপুরাতে আমরা যখন এই দলটা গঠন করি, দল গঠন করার পরেই প্রত্যেক জনের কাছে আমাদের এই দলের প্রতি জিজ্ঞাসা থাকে, এই আরএলডির যেখানে প্রথম আপনারা এই ত্রিপুরাতে যখন শুরু করেন পার্টিটা, অন্যান্য পার্টির সাথে আমাদের ডিফারেন্সটা কী এবং সামনে আমাদের কর্মসূচি কী, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে আছে এবং সেটা যথারীতি যথাসম্ভব আমরা উত্তর দিয়ে দিই। আমাদের মূল উদ্দেশ্য আগেই যে বললাম সমান্তরাল,
মানে সমানভাবে সেখানে কোনো ভেদাভেদ থাকতে পারবে না, এই ধরনের এটাই হলো আমাদের মূল। এবং একটা বিষয় আমি এখানে একটু আপনাকে থামানোর চেষ্টা করব, সেটা হচ্ছে এই যে রাষ্ট্রীয় লোকদল রাজনৈতিক দলটা, সেটা তো এনডিএর অংশ, কেন্দ্রে তারা এনডিএর সাথে রয়েছে বিজেপিকে সমর্থন করে, আর ত্রিপুরা এখন বিজেপি সরকার চলছে। তো এখানে আপনাদের ভূমিকাটা কি, শাসক না বিরোধী? শাসক বিরোধী নয়, কারণ শাসকের সাথে আমাদের হয়তো যেমন এনডিএর শরিক হিসেবে আমরা আছি, কিন্তু আমরা বিজেপি হিসেবে নই। আচ্ছা, বিজেপি তো এনডিএর শরিক, আমরা বিজেপিতে নই, কিন্তু এনডিএর শরিক হিসেবে আমরা আছি। বিজেপি তো আমাদের মতনই, আরএলডির মতনই হবে, আমি যতটুকু মনে করি। কারণ এখনো শাসন যারা হয়তো বিভিন্ন রকমভাবে এই যে কাজকর্ম, বিভিন্ন রকমভাবে যে প্রশাসন যে চলছে, এগুলি এই যে বিজেপির সরকার, বিজেপির মানে এনডিএ সরকারের জোট, এখন এইগুলিকে সম্পূর্ণরূপে যদি করে রাখে, মানুষের কাছে নতুন করে কোনো কিছু যদি আমরা নিতে না পারি, তাহলে যতটা এখন প্রশ্ন ওঠে না। এটা শেষে নির্বাচনের পরে, নির্বাচনের প্রাক্ষরে, নির্বাচন যখন আসবে, তখন যদি সেরকমভাবে ঊর্ধ্বর নেতৃত্ব যদি আমাদের এই গাইডলাইন থেকে যদি আমাদেরকে বোঝানো বা এই যদি সেরকম নির্দেশ যদি দিয়ে থাকে, তাহলে অবশ্যই হবে। আচ্ছা, আরো একটা বিষয় হচ্ছে ত্রিপুরাতে এখন শাসন ক্ষমতায় বিজেপি আছে, বিজেপির হাত ধরেছে মথা, তারপর আইপিএফটি তো আগে থেকেই ছিল। একটা শক্তপোক্ত বিরোধী সংগঠন ত্রিপুরা এখন আর দেখা যাচ্ছে না। আপনি একটা সময় দাঁড়িয়ে বামফ্রন্টের যে গণমুক্তি পরিষদ, তার একটা বিরাট অংশ ছিল ত্রিপুরায়, যেখানে একটা রাজনৈতিক ভাষা বলা হতো যে 21 থেকে নাকি আসন গণা শুরু হতো, এডিসির 20টা আসন তারা ধরেই নিতেন যে সেটা সিপিআইএম এর কাছেই যাবে। এডিসিটা একটা বড় ফ্যাক্টর। আপনারা প্রথম কোন জায়গাটাকে ফোকাস করছেন, এডিসি নাকি সম্পূর্ণ রাজনীতিটাই বা সমতলের রাজনীতিটা? পার্টলি আমরা এডিসিকে দিচ্ছি না, আমরা সমস্ত ত্রিপুরাটাই কোথায় আমরা চিন্তা ভাবনা করছি। কিন্তু সামনে যখন এডিসির নির্বাচন থাকবে, কারণ 28-এ হয়তো বিধানসভার নির্বাচন থাকবে, 26-এ তো এডিসি নির্বাচন, আমাদের প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে। আচ্ছা, এখন প্রতিদ্বন্দ্বী আমরা হয়তো পুরোটো সিট আমাদের দেওয়ার ইচ্ছে থাকলেও সেই ধরনের কোনো কিছু এখনও কিন্তু সেই প্রকাশ করাটা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং যে এখানে যথারীতি যেভাবেই হোক আমাদের প্রত্যেকটা নির্বাচনে, অন্তত এডিসি নির্বাচনে তো আমাদের চিন্তা ভাবনা আছে, এখানে যতটুকুই পারে 2-4টা 5টা হলেও আমাদের অবশ্যই ক্যান্ডিডেট থাকবে, অবশ্যই। গ্রাউন্ডে তাহলে কি আপনাদের কাজ শুরু হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি আমরা শুরু করে দিয়েছি। আচ্ছা, এবং এখন বিশেষ করে যেহেতু এডিসির কথা আপনি বলছেন, এডিসিতে এখন যে ধরনের রাজনীতি হচ্ছে, যে আলাদা রাজ্যের দাবি, গ্রেটার তিপ্রাল্যান্ড, আইপিএফটি শুরু করেছিল তিপ্রাল্যান্ডের বিষয়, তারপর মথা সেটাকে গ্রেটার তিপ্রাল্যান্ডে নিয়ে গেল, সেই ধরনের রাজনীতিতে কি আপনারা বিশ্বাসী রয়েছেন যে আলাদা রাজ্য কিংবা? না, বিশ্বাস, কারণ এগুলো হতে পারে না, জাতিভেদে ভাষা হতে পারে। কিন্তু প্রদ্যুৎ বাবু তো বলেন যে সেটা উনি বলতে পারেন, ওনার অভিজ্ঞতা কি আছে আমি জানি না। একদিন ছিলাম ওনার সঙ্গে, একদিন কাজ করার সুযোগ পেয়েছি, তারপরে থাকার মতন সেই পরিস্থিতি নেই বলেই তো চলে আসলাম এখন ইয়েতে। কারণ জাতিভেদে ভাষা হতে পারে, ভাষাটা হয়তো যেমন আমি ট্রাইবেল বাঙালি বাংলা ভাষাই বলবে, ট্রাইবেল ভাষাই বলবে, কন্যান্য ভাষা হোক, কিন্তু দেশটা তো হতে পারে না, রাজ্যটা তো হতে পারে না জাতিভেদে সম্পূর্ণভাবে। আরএলডি চায়, রাষ্ট্রীয় লোকদল চায় যাতে যৌথভাবে, যাতে আমাদের এই যে জাতি উপজাতির মধ্যে যে মিলন ক্ষেত্রটা, এটা তো দীর্ঘদিন যাবৎ আমাদের পিতৃপুরুষ থেকে শুরু করে আমরা যা দেখেছি, আমার জন্মের আগেও তাই ছিল আমার মনে হয়, কিন্তু জন্মের পরে যা কিছু দেখলাম, যতটুকু অভিজ্ঞতা নিয়েছি, সবাই মিলিজুলি করি কাজ, হারি যেতি না ইলাস, এই ধরনের মনোভাব বা বিভিন্ন বিষয় আমরা চিন্তা ভাবনা করেছি। এবং তখনই আমাকে বলতে হয় যে সমান্তরাল যে
সমান্তরাল কথাটা তখনই আমার মনে হয় সবচেয়ে ইয়ে, কারণ তখন আমিও বামফ্রন্টে ছিলাম, বামফ্রন্টের মিনিস্টার হিসেবে ছিলাম, তখনও কিন্তু সম্পূর্ণভাবে এই সমান্তরাল কথাটা কিন্তু ব্যবহার করা হয়নি, ওয়ান সাইডে গিয়ে কাজ করেছে। এবং তারপরেও কংগ্রেসরা বলো তাই এখনও না বললে চলে না, এখনও আছে। তো এই ধরনের হলে পরে বিভিন্ন রকম জাতিভেদে যে কথাগুলি যে আমি বললাম, তাহলে এগুলি তো হওয়ার কথাই। সমান্তরালভাবে যে কোনো একটা পানা দেনা ছিল মানুষ কি চায়, মানুষ বাঁচতে চায়, সুন্দরভাবে বাঁচতে চায়, এবং তার জেনারেশনের জন্য তার কী করা দরকার আছে সেটা এখন আজকাল কেউ কিন্তু অন্যের বিভিন্ন রকম বুদ্ধিমত্তায় কেউ চলে না। এখন সবাই অন্তত রাজনীতির দিকে হোক বা বিভিন্ন বিষয় হোক ভেরি কনসাস। তার জন্যই বলছি যে এখন নতুন করে আমাদের ভাবনা চিন্তা করা দরকার, কারণ যেই পার্টি আমরা গঠন করেছি সেই পার্টির মধ্যে যাতে অন্তত এই জাতীয় শব্দটা আর কি, জাতীয় এই শব্দটা ন্যাশনাল পার্টি যেটা, হ্যাঁ, এটাকে যাতে অন্য কোনোভাবে রং টং না দিয়ে, রং না ছিটিয়ে, মানে একা লড়াই করবেন, একা লড়াই করারই আছে। তারপরে যদি সেরকমভাবে আমাদের যদি সেই সুযোগ বা আমাদেরকে যদি কেউ কোনো যদি প্রস্তাব যদি দেয়, এটা আলাদা ব্যাপার, আমাদের উদ্যমহল আছে, সেইভাবে আমরা কাজ চালিয়ে দেব। আরেকটা বিষয় হচ্ছে বিগত বেশ কিছু বছর ধরে, বিশেষ করে 2018 সালের আগে বা তারপরে আমরা দেখেছি যে বেশ কিছু রাজনৈতিক দল কিছুটা সময়ের জন্যই ত্রিপুরাতে এসে তাদের রাজনীতি চালিয়ে যায়। তার উদাহরণ আমরা তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেখতে পারি, যে একটা সময় তাদের নেতৃত্বরা ত্রিপুরায় আসেন, তারপর সেখানে তারা অনেকটা রাজনীতি করেন, পুরো ভোটে তারা দ্বিতীয় স্থানে চলে এসেছিল, তারপর হঠাৎ করেই তারা নিরুদ্দেশ হয়ে যান। তো আরএলডিকে 1 বছর 2 বছর পর ত্রিপুরাতে সেইভাবে সংগঠন বিস্তার করতে দেখা যাবে, বা ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা অন্যান্য পার্টি যেভাবে আছে, কারণ 2-1 বছরের কথা তো আমরা চিন্তা ভাবনা মোটেই করতে পারি না, এবং 2-1 বছরের জন্য মানুষের কাছে যাওয়াটাই এটা সবচেয়ে, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে ফাঁকি দিয়ে রাজনীতি করা, তাই হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতায় যতটুকু ত্রিপুরাতে যেই অবস্থায় আছে, আমরা যেইভাবে বিভিন্ন জায়গায় আমাদের সংগঠন বিস্তারের জন্য যেভাবে আমরা আমাদের সেই প্রচেষ্টায় আমরা সাকসেস হব, এই ধরনের ধারণা নিয়েই কিন্তু আমরা এখন অবধি, আজ অবধি আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু এখনকার যে পরিবেশ, সেই পরিস্থিতি আমরা নতুনভাবে একটা পাল্টানোর জন্য আমাদের যে আমাদের মনের বিভিন্ন ধরনের এই যে অভিজ্ঞতা থেকে শুরু করে, যে এখন আমাদের যে কাজের যে এখন যে পরিধি, সেই পরিধির একটা পরিবর্তনের ক্ষেত্রে যাতে আরএলডির একটা সাফল্য নতুনভাবে আমরা খতিয়ান যাতে আমরা সৃষ্টি করতে পারি, সেটাই চেষ্টা করব। 2-1 বছরের পরে কেন, 2-1 বছর তো হবে না, আমরা চালিয়ে যাব। অন্যান্য রাজনীতি যারা দল আছে, এই দলের তো এখন যেভাবে চলছে সেইভাবে আমরাও সেইভাবে চালিয়ে যাব। এবং আপনাদের দলের যিনি সর্বভারতীয় নেতৃত্ব রয়েছেন, নেতা যিনি রয়েছেন, আপনারা বলছিলেন যে কিছুদিন আগে উনি আসবেন ত্রিপুরায়, ওনার জনমত তিনি সেখানে তুলে ধরবেন। তো উনি কখন আসছেন, অর্থাৎ জয়ন্ত চৌধুরী যিনি রয়েছেন আপনাদের সর্বভারতীয় নেতা, উনি কখন আসবেন, বা সেখানে ওনার কি কি উদ্দেশ্য থাকবে ত্রিপুরাকে নিয়ে? ত্রিপুরাকে নিয়ে আমি এই বিষয়ে কিন্তু আগেও আমার সাথে আলোচনা হওয়ার পরেই, আমি যখন দিল্লিতে গিয়েছিলাম তখনই আলোচনা হয়। প্রথমে আমাদের এই এখনকার যে প্রোগ্রাম, আমাদের যে চৌধুরী চরণ সিংহের স্মরণে যেটা আমরা যে প্রোগ্রামটা করতে চাচ্ছি, এই প্রোগ্রামটার পরেই উনি আসবেন। কিন্তু আগে তো আমরা করার সেই সুযোগ আমরা নিতে পারি নাই। এখন আজকেই প্রোগ্রামটা হওয়ার পরেই কন্টিনিউ, কারণ চলার পরেই আমরা নতুনভাবে এখন যে এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরেই কিন্তু উনি আমাকে কথা দিয়েছেন যে সে এরকমভাবে যদি এই প্রোগ্রামটা হয়, তারপরে এই ত্যাগী সাহেবের সাথে আপনারা কথা বলবেন, তারপরে সেই ইয়েতে যাতে আমরা করতে পারি, নেক্সট টাইম আমি অবশ্যই যাব। ওই ধরনের আশ্বাস উনি দিয়েছেন এবং আশা করি উনি আসবেন নেক্সট টাইম। এখন ডেটটা আমি ঠিকভাবে বলতে পারছি না, কিন্তু উনি আসবেন এনিহাউ।
এবং যেহেতু বিজেপি আপনাদের শরিক দল এবং ত্রিপুরাতে যখন আপনাদের সংগঠন বিস্তারের কাজ চলছে, ঠিক সেই সময় কি বিজেপির প্রদেশ সভাপতি বা কেন্দ্রীয় কোনো চেহারা বা দিল্লির কোনো বিজেপির নেতৃত্ব আপনাদের সাথে কি যোগাযোগে এসছেন বা আগে থেকেই কি হাতটা বাড়িয়ে দিয়েছেন? এই আলোচনা হয়, মানে আলোচনা হওয়ার জন্য যে বিষয়গুলি আর কি, মানে এখন নতুন, unofficial ভাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যে আলোচনা আমাদের হয়েছে আচ্ছা এবং যে দল গঠনের ব্যাপারে মোটামুটিভাবে আমি যতটুকু আশ্বাস পেয়েছি এবং সেইভাবে এখন যারা আরএলডিতে যারা নতুনভাবে জয়েন যারা করেছেন বা আমাদের অন্যান্য উপজাতির নেতারা যারা আছেন আরএলডিতে, তাদের সঙ্গেও কিন্তু কথা আমাদের সেই ধরনের বিভিন্ন ধরনের নিয়ে আলোচনা হয় এবং সেভাবে সেটাকে থ্রো করি ওনার কাছেই। আজকেও থাকবেন ত্যাগী সাহেব, থাকবেন ত্যাগীজি, উনি সমস্ত কিছু, কারণ এই আজকের যেই আলোচনা থাকবে সেই আলোচনার মধ্যে উনি কিছুটাও হলো অন্তত আমাদের সর্বভারতীয় নেতৃত্ব জেএন চৌধুরী সাহেব মিনিস্টার, ওনার আসার ব্যাপারে কিছুটা হলো হিন্স দিবেন অবশ্য, সেই মতেই উনি আসবেন। কারণ এখানে উনি আসার প্রেক্ষিতে আমাদের আয়োজনটা অন্য ধরনের হবে। আচ্ছা, আমরা সেরকমভাবে এখন আজকে যত আমাদের গ্যাদারিং হবে সেটার চেয়ে অন্তত বৃহৎ আকারে যাতে আমরা নতুনভাবে যাতে সাজিয়ে তুলতে পারি এবং মানুষের কাছে সেই ধরনের বার্তা আমরা যাতে পৌঁছে দিতে পারি, আমরা আছি, আমরা কাজ করে যাব। একেবারে আমরা আলোচনার একটা শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। আরও একটা বিষয়, সেটা হচ্ছে একটা বড় পরিবর্তন এসেছিল 18 সালে। 18 থেকে 21 বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ছিলেন, তারপর 21 থেকে আবার এখনো পর্যন্ত ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর চেয়ারে আছেন, উনি দায়িত্ব সামলাচ্ছেন। আপনার নজরে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হিসাবে নাকি ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসাবে ত্রিপুরায় পরিবর্তন আনতে পেরেছেন বা মানুষের পাশে থাকতে পেরেছেন বলে মনে করেন? আমি তো মনে করি কাউকে বাদ দিয়ে কেউ নয়, বিপ্লবকে বাদ দিয়ে মানিক সাহা নয়, মানিক সাহাকে বাদ দিয়ে বিপ্লব নয়। আর এখন যেভাবে সরকার কাজ করছে, বেকারত্ব হোক, চাকরির বিষয় হোক, সেখানে এডিসি এলাকার নানান ইস্যু নিয়ে আমরা কথা বলি, বিদ্যালয়ে টিচার নেই, শিক্ষক স্বল্পতা রয়েছে, এই যে নানান এটা সত্যি ঘটনা। এডিসিতে কি চলছে? এডিসিতে কিছুই হচ্ছে না এখন। যেভাবে তাদের সাজানো এই ঘরটার জন্যই তাদের খরচ, যেমন এখানে এমডিসি যারা আছেন বা এক্সিকিউটিভ মেম্বার আছেন, তাদের পেছনেই খরচ হচ্ছে টাকাগুলো। মানে কি হচ্ছে এডিসিতে? মথা তো বলছে যে বিজেপি টাকা দিচ্ছে না, মানে রাজ্য সরকার টাকা দিচ্ছে না। তাহলে চলছে কিভাবে? তাহলে এখন এডিসিতে চলছে কিভাবে? স্টেট টাকা দিচ্ছে না, তাহলে এই এখন যেভাবে চলছে এই টাকা কোত্থেকে আছে? সব তো আর, কারণ রাজনীতি করে বলেই যে সব কিছু আমি সঠিক বলতে পারবো তা না। তারপরেও কিন্তু এখন যেভাবে চলছে এই টাকা তো স্টেটের টাকাই, মোটেই সম্ভব নয় বা মোটেই দিচ্ছে না, এই ধরনের কথাগুলি ভুল হবে। আচ্ছা, আমরা একেবারেই আমাদের আলোচনার শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই রাষ্ট্রীয় লোকদল তাদের সংগঠন বিস্তারের কাজ শুরু করেছে এবং ইতিমধ্যে আমরা কথা বলে নিলাম যিনি এই গোটা দলের রাজ্যে দায়িত্বে রয়েছেন প্রদেশ সভাপতি হিসাবে। এবং আমরা এতক্ষণ পর্যন্ত নানান বিষয় নিয়ে আলোচনায় থেকেছি। একেবারে শেষে সংক্ষিপ্ত আকারে ত্রিপুরার মানুষের জন্যে, ত্রিপুরাবাসীর জন্য, দর্শকদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমাদের বার্তা থাকবে এখন মেনলি আমরা এখন এই পার্টি আরএলডি মূল ডিপেন্ড করে এখন সমস্ত কিছু। এখন ত্যাগীজি উনি আছেন, উনি জেনারেল সেক্রেটারি হিসেবে, আর আমাদের প্রেসিডেন্ট হিসেবে আছেন জেএন চৌধুরী, উনি তো মিনিস্টার আছেন সেন্ট্রালে। এখন ওনার দপ্তরে কি আছেন, উনি কি ব্যবস্থা করতে পারবেন সেটার আলোচনা। উনি না আসলে পরে ডিটেলস আমি সেই আলোচনায় যাচ্ছি না। এবং উনি আমার সাথে এমনি প্রাইভেটলি আলোচনা করেছেন আর কি, যে যতটুকু সম্ভব এখন এইভাবে কাজ চালিয়ে যান। এখন নেক্সট ডে আমার প্রোগ্রামের পরেই আমরা সেখানে অন্তত মোটামুটিভাবে কী করা যায় বিভিন্ন জায়গায় এখনও আমাদের কাজ চলছে। সেই ছোটো ছোটো এরকমভাবে ট্রাইবাল কম্প্যাক্ট এরিয়া জলের ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন রকম ট্রাইবালদের মধ্যে সুতা
বিতরণ, বস্ত্র বিতরণ, এগুলি ছোট ছোট আকারে যে প্রোগ্রামগুলি আমরা করছি, সেভাবে যথাসম্ভব আমরা সেগুলি পৌঁছে দিচ্ছি। এবং নতুনভাবে সৃষ্টি করার জন্য আমরা এখন যেভাবে আমার সাথে আলোচনা হয় বা ত্যাগীজির সাথে আলোচনা হয়, সেই আলোচনার ইয়েতে আমরা এই নির্বাচনের আগে কিছু না কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতন কিছু বিষয় থাকবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাকে আমাদের সাথে আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। একেবারেই আমরা সরাসরি কথা বলছিলাম ইতিমধ্যেই রাষ্ট্রীয় লোকদল ত্রিপুরা প্রদেশ সভাপতি মনিন্দ্র রিয়াং মহোদয়ের সাথে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুদের। সবাই ভালো থাকবেন, গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।